আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় খেলোয়াড়দের পেশাদার জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি হবেন না হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। সকালে নিজ কার্যালয়ে ক্রীড়া কার্ড বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে বিএনপি সরকার। সোমবার নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড তুলে দেন তিনি। বেতনের আওতায় আসা খেলোয়াড়দের প্রতি ৪ মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন তারা। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। একেবারে স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে আপনার খেলোয়াড়দিকে তুলে নিয়ে আসা, এটাই হচ্ছে একমাত্র প্রকৃত পথ দেশকে খেলাধুলার ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সকল শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে সরকার। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো। সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। ৩০ এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা জানান, সরকারের এই উদ্যোগ ক্রীড়া অঙ্গনের চেহারাই পাল্টে দেবে। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে। যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। আমরা সবাই চেষ্টা করব যে আরো ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। পেশাদার ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল পাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ অধিবেশনে তিনি আরও জানান, সব গুম, খুন ও গণহত্যার বিচার করা হবে। এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সময়ের প্রায় ১৩০০ প্রকল্প রিভিউ করা হচ্ছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের চতুর্থ কার্যদিবস। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি দেওয়ার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এখানে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদীয়, এই অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আগামী ২ তারিখে সেখানে আমরা আলোচনা করেছি, এবং সুখের বিষয় সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। মব কালচার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা রুবিন ফারহানার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে মব কালচার থাকবে না। স্পষ্ট উচ্চারণ আমরা করেছি, দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, অপচয় ও দুর্নীতির কারণে বিগত সময়ের প্রায় 1300 প্রকল্প রিভিউ করা হচ্ছে। বিগত দিনের এই প্রকল্পগুলোকে রিভিউ করছি। অনেকগুলো প্রকল্পের মধ্যে এখানে অপচয়, দুর্নীতির ইস্যু রয়েছে। এই জন্য 1300 প্রকল্প রিভিউর আওতায় আছে। 500-এর অধিক প্রকল্প 10% বাস্তবায়ন এখনো হয়নি। এ সময় তিনি আরো জানান, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। গণভোট আদেশ হওয়ায় তার সংশোধনে উঠবে না, অধ্যাদেশ হলে সংসদে উত্থাপিত হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে গণভোটে জনরায় হয়েছে, তাই তা অমান্য করার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। রাতে সংসদ অধিবেশন শেষে এসব মন্তব্য করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের উপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে সবাই অপরাধী, সব মামলার সুষ্ঠু তদন্ত হবে। আর আক্তার হোসেন বলেন, পুলিশ হত্যার বিচারের নামে আওয়ামী দোসরদের পক্ষ থেকে যে টার্ম ব্যবহার করা হয়েছে তা জাতির সঙ্গে প্রতারণা। সরকার দল গণভোটের জন্য যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে তারা যদি সংসদে অ্যাপ্রুভ নাও করেন, যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটাকে কোনোভাবেই অবৈধ বলার কোনো সুযোগ নেই, বরং গণভোট অবশ্যই বৈধ এবং আইনগতভাবে তার বৈধতাকে কোনোভাবেই আর চ্যালেঞ্জ করা যাবে না। 133টা অধ্যাদেশ ছিল, এটা তার বাইরে একটি আদেশ। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না, এবং এই আদেশটা বৈধ কি বৈধ না সেই বিষয়ে জুডিশিয়ারিতে এখন চ্যালেঞ্জ হয়ে আছে। একটা রিটে রুল জারি হয়েছে। আর আদেশের বিষয়ে আমার অনেক বক্তব্য আছে। এটা রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন না, সেই এখতিয়ার রাষ্ট্রপতির নাই। জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে নিরলসভাবে কাজ করছে মন্ত্রণালয়। বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। গত বছরের তুলনায় এবছর বেশি সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের 4র্থ কার্যদিবসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ডিজেল অকটেন মজুদের অগ্রিম ব্যবস্থা নেওয়া হয়েছে, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, সংকট মোকাবেলায় প্রস্তুত আছে সরকার। চাহিদা ছিল 1200 এবং 1400 মেট্রিক টন, অথচ চলতি বছরে 1 থেকে 23 তারিখ পর্যন্ত অকটেনের বিক্রির পরিমাণ হয়েছে 28,939 মেট্রিক টন। মাননীয় স্পিকার, অর্থাৎ প্রতিদিন গড়ে 1258 মেট্রিক টন। এই ক্ষেত্রে স্পষ্ট হয় যে বাজারে জ্বালানি প্রবাহ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয়তে জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত সারা দেশে অবৈধভাবে মজুদ করা 2,08,650 লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইন্দোনেশিয়া থেকে আরও 2 কার্গো জ্বালানি তেল আসছে জানিয়ে তিনি বলেন, রাশিয়া থেকে পরিশোধিত 6 লাখ টন তেল আনতে নিষেধাজ্ঞা শিথিল চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে সরকার। বর্তমানে দেশে 1,33,000 মেট্রিক টন জ্বালানি মজুদ আছে বলে জানান এই কর্মকর্তা। 30 মার্চ একটা 3 এপ্রিল, এই দুটো আমরা পাচ্ছি, এটা একদম কনফার্ম চলে আসছে। এখানে আমার প্রায় 54,600 মেট্রিক টন। আমরা জাস্ট নিকট ভবিষ্যৎটা আমাদের কীরকম সেটা বলে দিতে পারি, এবং সেটাই আপনাদেরকে বলছি ইনশাল্লাহ, যে আপনারা উদ্বিগ্ন না হয়ে আমরা মানুষকে আশ্বস্ত করি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় দেখা দেওয়া জ্বালানি তেলের সংকট আর আতঙ্ক যেন কাটছেই না। রাজধানী সহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে আজও যানবাহনের দীর্ঘ সারি। অপেক্ষমান যানবাহন মালিক চালক কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছে না তারা। গাড়ির চাপ বেশি হওয়ায় রেশনিংয়ের মাধ্যমে নির্ধারিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে বলে জানায় অনেক পাম্প সংশ্লিষ্টরা। তেলের পাম্প পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে উভয় পক্ষ। আমি এই সংকটের পরে এই প্রথমে আসছি। সকাল
ভোর 5টা থেকে আমি এই সিরিয়াল ঠেলতেছি, এখন পর্যন্ত পাম্পে ঢুকতে পারি নাই। যারা তেল দিচ্ছে তারা মজুতদারির সাথে সংযুক্ত কিনা, অবশ্যই এখানে তো সরকারের তদারকি থাকতে হবে, তা না হলেও তো হবে না। জনগণের আস্থা অর্জন করতে হবে। এই দীর্ঘ সারি আর কতদিন চলবে? তেলের অবস্থা তো ভালো না, দেশের পরিস্থিতি খুবই সংকটাপূর্ণ। আমাদের ডেলি 3-4 লিটার তেল লাগে, এখন আমরা তেল পাইতেছি ডেলি 2 লিটার। আওয়ামী শাসন আমলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেন গুমের শিকার মোহাম্মদপুরের শিক্ষক ইকবাল চৌধুরী। পরে এই ট্রাইব্যুনালে ২৪-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়ে ৯ এপ্রিল নির্ধারণ করা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তামিম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১ এপ্রিল। গায়ের জোরে বিএনপি সংবিধানকে ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টে গণভোট ও জুলাই সনদ আদেশ সহ বেশ কিছু অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অহংকার আর শক্তি প্রদর্শন করলে ফলাফল ভালো হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন এই আইনজীবী। বলেন, এসব অধ্যাদেশ বাতিল করলে জাতি আশাহত হবে। ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক গৃহীত মেজর সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করছে সরকার। পার্লামেন্টকে মেজরিটি জুড়ে ব্যবহার করে এগুলো করা উচিত না, বরঞ্চ স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে উপযুক্ত সমাধান বের করা উচিত। আদারওয়াইজ কান্ট্রি উইল সাফার এ লট। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাঁকে। এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মৃতের কফিনে শ্রদ্ধা জানান। পরে দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। গেল শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন স্থাপনায় রকেট ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। অন্যদিকে তেহরান ও লেবাননে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে ওয়াশিংটনের দেয়া ১৫ দফা প্রস্তাব নাকচ করেছে ইরান। অন্যদিকে ইরান চুক্তিতে না আসলে খার্গ দ্বীপ দখলের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। আর কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন হয়ে যাবে বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফার বাজান তেল শোধনাগারে আগুন ধরে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। ইরাকের মোহাম্মদ আলা এয়ারপোর্টেও রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিমান। এছাড়া তুরস্কের আকাশ সীমায় ঢুকে পড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইরান। অন্যদিকে ইরানের একটি বিশ্ববিদ্যালয় হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবাননেও সামরিক অভিযান আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ওয়াশিংটনের দেয়া ১৫ দফা প্রস্তাব অযৌক্তিক বলে নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনাই হয়নি তাদের। পাকিস্তানে হওয়া বৈঠকে ইরান যোগ দেয়নি বলেও নিশ্চিত করেন তিনি। খবরهایی که در این چند روز مطرح شد در رابطه با بحث سفیرمون এর পরিপ্রেক্ষিতে ইরানকে সামাজিক মাধ্যমে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন, ইরান চুক্তিতে না এলে আর হরমুজ প্রণালী খুলে না দিলে তাদের বেসামরিক বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র এবং খার্গ দ্বীপে ভয়াবহ হামলা চালানো হবে। এদিকে তেহরানের সঙ্গে সরাসরি নয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর দেশটিতে মার্কিন অভিযানের লক্ষ্য কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে বলে দাবি তার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক অভিযান শেষ হওয়ার পর যে কোনো উপায়ে হরমুজ প্রণালী চালু করা হবে।
একই সঙ্গে ন্যাটো জোট নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর অস্তিত্ব নেই। এই যুদ্ধে সহযোগিতা না করায় জোটভুক্ত দেশগুলোকে মনে রাখা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় জর্ডানের রাজা ও আরব আমিরাতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সালের এপ্রিল পর্যন্ত ভ্রমণ, সম্পদ জব্দ এবং নজরদারি প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিনিয়ামিন, RTV। ইউনিসেফের মাধ্যমে 604 কোটি টাকার হামরুবেলা সহ 6 ধরনের ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 2018 সালের পর দেশে হামের বিষয়ে কোনো ক্যাম্পেইন করা হয়নি, তাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিদেশে পাচার হওয়া প্রায় 44 কোটি 45 লাখ টাকা দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে সিআইডি ভবনে সংবাদ সম্মেলনে ডিআইজি আবুল বাশার তালুকদার জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সি ও ফরেন্স ট্রেডিংয়ের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এসব অর্থ পাচার করা হয়। ভুক্তভোগীরা খিলগাঁও থানার মামলার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ও কূটনৈতিক সহায়তায় এই টাকা উদ্ধার করা হয় বলে জানায় সিআইডি। সড়কের মাঝখানে থাকা প্রতিটি রেল ক্রসিংয়ে যেন একটি মৃত্যুফাঁদ। গত 15 বছরে রেল খাতে 1.5 লাখ কোটি টাকা বিনিয়োগ হলেও ছোঁয়া লাগেনি আধুনিকায়নের। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, পরিচালনায় দরকার আধুনিকায়ন। দেশে প্রায় 3000 লেভেল ক্রসিংয়ের 50%-রও বেশি অবৈধ। দুর্ঘটনা রোধে এগুলো দ্রুত বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমানের রিপোর্ট। যেন সড়কের বুক চিরে তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। সামান্য অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। দেশের অনেক লেভেল ক্রসিংয়ে সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি বিকল, নষ্ট শব্দযন্ত্র, নেই সংকেত লাইট, আবার ব্যারিকেড থাকলেও তা ভাঙাচোরা। ফলে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। সিগন্যাল পরিচালনা কক্ষে গিয়ে দেখা যায় নষ্ট সিগন্যাল বক্স, আবার কোথাও কোথাও বিকল হয়ে পড়ে আছে সিগন্যাল আদান প্রদানের টেলিফোনও। তাই তো ট্রেনের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকে গেটম্যানরা। 5 মিনিট আগে ফোন দিলে আমি 5 মিনিট আগে থেকে গেট ফেলানোর চেষ্টা করি, অনেক সময় ফেলাইতে পারি না। এখন আপাতত আমরা দেখে ফেলাই, সব গেটেই এই কলিং বেল আছে, কিন্তু এই গেটে নাই। শুধু তাই নয়, যাত্রীদের মধ্যেও নেই সচেতনতার বলাই। ট্রেন আসার খবরে ব্যারিকেড দেয়া হলেও দেখা যায় তা ভঙ্গ করে রাস্তা পারাপার হতে। ট্রেন আসার আগে আমরা জানি যে ট্রেন আসতেছে, তার আগে আমরা সতর্ক হয়ে চলে যাই এখান থেকে। তা তো অবশ্যই দেখতেছি তো আমরা দুর্ঘটনা, এগুলো নিজের একটু সতর্কই থাকি। দেশে 3000-এর বেশি রেল ক্রসিং থাকলেও তার অর্ধেকের বেশি অবৈধ আর অনিরাপদ। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা এড়াতে রেল ক্রসিং আধুনিকায়নের কোনো বিকল্প নেই। বিনিয়োগ তো অনেক হলো, বিনিয়োগটা আসলে মূল্যায়ন করতে হবে যে বিনিয়োগটা আসলে জায়গা মতন হয়েছে কিনা। সে জায়গায় আসলে আমি মনে করি যে রেলের, যখন আমরা বলি মডার্ন রেলওয়ের ধারে কাছে আমরা নাই। রেল মানে কোনো অবকাঠামো না, শুধু রেল পরিচালনা করতে হয়। রেলের যে পরিমাণ আসলে লেভেল ক্রসিং আছে 50% আসলে অরক্ষিত। রেল ক্রসিং এর দায়িত্ব পালন করা বেশিরভাগ গেটম্যানের চাকরি দেয়া হয় আউটসোর্সিং এর মাধ্যমে, ফলে থাকে না কোনো অভিজ্ঞতা। এজন্য দায়িত্বরতদের এ বিষয়ে ট্রেনিং দেওয়ার প্রতি জোর দেন পরিবহন বিশেষজ্ঞরা। গেট আছে, গেটম্যান আছে, তাদের আসলে ন্যূনতম যে প্রয়োজনীয়তা সেটা আসলে দিতে হবে। অধিকাংশ গেটের পাশে দেখবেন খুপড়ি একটা ঘর, সেখানে শৌচাগার নাই, বিশ্রাম নেওয়ার জায়গা নাই। আধুনিক রেল মানে কি, আপনি গতি বাড়াতে চাচ্ছেন, রেলের ফ্রিকোয়েন্সি বাড়াতে চাচ্ছেন, তাহলে তো আপনার দক্ষ জনবল লাগবে। বছরের পর বছর রেল চলছে ঝুঁকে ঝুঁকে। এজন্য দেশের রেল ব্যবস্থাতে সম্পূর্ণ আধুনিকায়ন না হয়, তাহলে প্রতিদিনই বাড়বে দুর্ঘটনা এবং মৃত্যুর মিছিল। সাকিবুর রহমান, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।